পরিবার নিয়ে খুব সাধারণ জীবনযাপন করা একজন মানুষ পার্থিবান। হঠাৎ এক ধুরন্ধর ড্রাগ ব্যবসায়ী এসে দাবি করে লিও নাকি তার মৃত ছেলে, যেই ছেলে নাকি নিজের হাতে তার বাবার সমস্ত ব্যবসা ধ্বংস করে দিয়েছে। কিন্তু পার্থিবান সেই ড্রাগ ব্যবসায়ীর কোনো কথাই মানতে রাজি না। সে মানতে নারাজ সে তার ছেলে। পার্থিবান কি আসলে লিও নাকি সে সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি? এই রহস্য জানতে হলে আজকের এই পুরো ভিডিওটি দেখতে হবে। এই মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে থেলাপাথি বিজয়, সঞ্জয় দত্ত, তৃষা আর্জুন সহ আরও অনেকে। এই সিনেমাটির আইএমডিবি রেটিং 8.9। সো বন্ধুরা, আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা কিছু সিরিয়াল কিলার দেখতে পাই। এই সিরিয়াল কিলারগুলো একটা বাড়ির মধ্যে প্রবেশ করে তাদের সবাইকে হত্যা করে তাদের জিনিসপত্র নিয়ে নেয়। এই সিরিয়াল কিলার গ্যাংয়ের সদস্য 5 জন। এদের মধ্যে একজন আছে অল্প বয়সী কিলার। সে দেখতে কালো এবং একটু অদ্ভুত স্বভাবের। সে সবার ছোট, কিন্তু তারপরও সে গ্যাং লিডারের কথা মানতে চায় না, যার কারণে বিভিন্ন ঘটনায় দেখতে পাই গ্যাং লিডার তার উপর অনেক বিরক্ত। গ্যাংয়ের সবাই পালানোর জন্য গাড়িতে উঠে বসলেও সেই কিলার বাড়ির ভেতরে ঘুরে ঘুরে দেখতে থাকে। ওই সময় সে খেয়াল করে একটি ছোট্ট বাচ্চা বেডের নিচে লুকিয়ে আছে। এই কিলারটি ওই রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর দেখা যায় হিমাচল প্রদেশের একটি শহরে হঠাৎ করেই একটা হায়না ঢুকে পড়েছে। সেখানে উপস্থিত আছে সাংবাদিক এবং এলাকার অনেক মানুষ। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন অনেক চেষ্টা করেও হায়নাটিকে ধরতে পারছিল না। হায়নাটি পাগলের মতো একের পর এক মানুষকে আক্রমণ করেই যাচ্ছিল। অবস্থা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন জোসি নামে একজন ফরেস্ট অফিসার পার্থিবানকে কল করে। পার্থিবানকে মোবাইলে না পেয়ে ওই ফরেস্ট অফিসার পার্থিবানের ওয়াইফ সাত্যাকে কল করে। সাত্তিয়া জানায় পার্থিবান তাদের ছেলে সিদ্ধুকে স্কুলে পৌঁছে দিতে গেছে। তখন জোসি সিদ্ধুর মোবাইলে কল করে পার্থিবানের সাথে কথা বলে এবং তাকে হায়নার বিষয়ে জানায় এবং পার্থিবানকে বলে দ্রুত অ্যাটাকিং এরিয়ায় চলে আসতে। পার্থিবান কোনো সময় নষ্ট না করে ছেলেকে নিয়ে সেই অ্যাটাকিং এরিয়াতে চলে যায়। তারা পৌঁছানোর আগেই হায়না একটা স্কুলের মধ্যে ঢুকে পড়েছে। পার্থিবান মাইকে অ্যানাউন্স করে স্কুলের বাচ্চাদের ক্লাসরুমের ভেতরে চলে যেতে বলে। স্কুলের সমস্ত বাচ্চা ক্লাসরুমে গেলেও ভুলবশত 3টি বাচ্চা মাঠে চলে আসে। হায়না বাচ্চা 3টাকে অ্যাটাক করতে গেলে পার্থিবান সামনে এসে হায়নাটাকে ডিস্ট্র্যাক্ট করে। ওই সময় হায়না পার্থিবানকে অ্যাটাক করলে পার্থিবান নানা কৌশল অবলম্বন করার পর হায়নাটিকে একভাবে অজ্ঞান করতে সমর্থ হয়। এরপর ফরেস্ট ডিপার্টমেন্টের রেস্কিউ টিম এসে হায়নাটিকে খাঁচায় বন্দি করে এবং মিডিয়ার সামনে পুরো ক্রেডিট তারাই নেয়। তবে কিছু মিডিয়া কর্মী সত্যটা জানত। ওরা পার্থিবানের ইন্টারভিউ নেওয়ার জন্য তাকে খোঁজাখুঁজি করে, কিন্তু পার্থিবান মিডিয়ার চোখে ফাঁকি দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর ছেলে সিদ্ধুকে স্কুলে পৌঁছে দিয়ে সে একটা ক্যাফেতে যায়। এই ক্যাফেটি পার্থিবানের নিজের। পার্থিবান আসলে একজন ফ্যামিলি ম্যান। স্ত্রী, ছেলে এবং মেয়েকে নিয়ে সে খুব সাধারণভাবেই জীবনযাপন করছিল। আজকে পার্থিবান এবং তার স্ত্রীর ম্যারেজ অ্যানিভার্সারি। এ উপলক্ষে সাত্তিয়া পার্থিবানকে একটি সাদা শার্ট উপহার দিয়েছিল, কিন্তু হায়নার সাথে লড়াই করতে গিয়ে পার্থিবান সাদা শার্টটি নষ্ট করে ফেলেছে। শার্টটা নষ্ট করার কারণে সাত্তিয়া পার্থিবানের উপর রাগ করে। তাই পার্থিবান অন্য একটি সাদা শার্ট পরে সাত্তিয়াকে লং ড্রাইভে নিয়ে যায়। এরপর পুরো পরিবার দিনটাকে স্পেশালভাবে সেলিব্রেট করে। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে, মেয়েকেও স্কুল থেকে নিয়ে আসে। শুধু পরিবারের সাথেই নয়, পার্থিবান ক্যাফের স্টাফদের সাথেও আনন্দ ভাগাভাগি করে নেয়, কেননা ক্যাফের স্টাফরাও পার্থিবানের কাছে পরিবারের মতোই। পার্থিবান পরিবার এবং ক্যাফে নিয়ে খুব আনন্দে দিন পার করে দিচ্ছিল। অপরদিকে ওই সিরিয়াল কিলার গ্যাং শহরে একটার পর একটা খুন খারাপা চালিয়ে যাচ্ছিল। এভাবে একটি গাড়ি লুট করার সময় ওই অল্প বয়সী কিলার গাড়ির মালিককে খুন করে ফেলে। ওই গাড়িটা মূলত একজন পশু চিকিৎসকের ছিল। কিলার ওই চিকিৎসককে মেরে ফেলেছে। এতে গ্যাং লিডার ওই ছোট কিলারের উপর আরও অনেক রেগে যায় এবং এই ঘটনার থেকে বাঁচার জন্য একে একটা দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার জন্য তারা গাড়িটিকে একটি খাদে ফেলে দেয়। পরের দিন পার্থিবান জোসির অফিসে গেলে জোসি পার্থিবানকে গতকাল রাতের মার্ডারের বিষয় জানায়। পার্থিবান অবাক হয়ে বলে, 20 বছর ধরে আমরা এই শহরে আছি, কিন্তু কখনোই তো এভাবে মার্ডার হওয়ার কথা শুনিনি। জোসি বলে, তুমি চিন্তা করো না, পুলিশ ওই কিলারদেরকে খুঁজছে। এরপর পার্থিবান জোসির সাথে ওই মার্ডার স্পটে যায় এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এভাবে খুন খারাপা করতে করতে ওই খুনির দল একদিন রাতে পার্থিবানের ক্যাফেতে ঢুকে পড়ে। ওই দিন পার্থিবানের মেয়ে পার্থিবানের সাথেই ক্যাফেতে ছিল। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। ক্যাফে ক্লোজ হওয়ার সময় হয়, ক্যাফেতে তেমন কোনো কাস্টমার ছিল না। স্টাফরাও সবাই চলে গিয়েছিল, আর তাই বাবা মেয়ে মিলে একটু নাচ গান করে আনন্দ করছিল। ক্যাফেতে কেবলমাত্র শ্রুতি নামক একজন স্টাফ ছিল। সেও সবকিছু গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই কিলার গ্যাংয়ের ছোট্ট মেম্বারটি ক্যাফেতে ঢুকে পড়ে। সে পার্থিবানকে বলে একটা চকলেট কফি দেওয়ার জন্য। পার্থিবান জানায় এখন ক্যাফে ক্লোজ হয়ে গেছে, কোনো সার্ভিস দেওয়া সম্ভব না। কিন্তু ওই কিলার নাছোড়বান্দা, সে চকলেট কফি না খেয়ে যাবেই না। এর মধ্যে শ্রুতি চলে যাওয়ার জন্য পার্থিবানের কাছে পারমিশন নেওয়ার জন্য আসে। ক্যাফেতে একজন কাস্টমারকে দেখে সে ওই কিলারকে বলে চলে যেতে, ক্যাফে ক্লোজ হয়ে গেছে। তখন ওই ছোট কিলারটি শ্রুতিকে ধরে তার মাথায় গান পয়েন্ট করে
এটা দেখে পার্থিবান তার ক্যাশ বক্স থেকে সমস্ত টাকা নিয়ে এসে কিলারকে দিয়ে বলে, আমার কাছে যা ছিল সব নিয়ে এসেছি, এই নাও। তোমার যদি আরও টাকা লাগে তাহলে আমাকে বলো, আমি ম্যানেজ করে দিচ্ছি। তবুও মেয়েটির কোনো ক্ষতি করো না, ওকে ছেড়ে দাও। পার্থিবান কিলারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে, কিন্তু কিলারের এক কথা, সে চকলেট কফি না খেয়ে যাবে না। তাই পার্থিবান কিলারের জন্য চকলেট কফি বানাতে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও ওই কিলার বাইরে না আসায় গ্যাংয়ের বাকি মেম্বাররা গাড়ি থেকে বের হয়ে ক্যাফের ভেতরে আসে। পার্থিবান কোনো কিছু না করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনাটি দেখছিল। ওদিকে কিলার গ্যাংয়ের লিডার এসে টাকা দেখতে পেয়ে বলে, টাকা তো পেয়েছি, চলো এবার। তখন ওই সাইকো কিলার বলে, ওদিকে তাকিয়ে দেখো, সিসি ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে গেছে। এখন এভাবে এখান থেকে চলে গেলে কাল আমাদের পুলিশ ধরে ফেলবে। তারপর গ্যাং লিডার আদেশ দেয় সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট করতে। সিসি ক্যামেরার ফুটেজ ডিলিট হওয়ার পর সাইকো কিলার শ্রুতির সাথে খারাপ আচরণ করে। ফলে পার্থিবানের মেজাজ খারাপ হয়ে যায় এবং তাকে মারতে শুরু করে। কিলার গ্যাংয়ের বাকি সবাই পার্থিবানের ওপর পাল্টা অ্যাটাক শুরু করে, কিন্তু কেউই পার্থিবানের সাথে লড়াইয়ে পেরে ওঠে না। গ্যাংয়ের প্রত্যেকেই বেদমাকারে মারতে থাকে পার্থিবান। এর মধ্যে গ্যাং লিডার শ্রুতির গলায় ছুরি ধরে পার্থিবানকে ভয় দেখায়। শ্রুতিকে বাঁচানোর জন্য পার্থিবান থেমে যায়। তখন গ্যাং লিডার অন্য কিলারকে বলে পার্থিবানকে মেরে ফেলতে, কিন্তু সেই সাইকো কিলার পার্থিবানকে না মেরে পার্থিবানের মেয়ে সাথীকে মারতে যায়। এটা দেখে পার্থিবান আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এক এক করে কিলার গ্যাংয়ের 5 জন সদস্যকে সে গুলি করে মেরে ফেলে। কিছুক্ষণ পর ক্যাফেতে পুলিশ চলে আসে। পার্থিবান পুলিশের কাছে সারেন্ডার করে এবং সবকিছু স্বীকার করে। মারামারি করতে গিয়ে পার্থিবান কিছুটা আহত হয়েছিল, তাই পুলিশ পার্থিবানকে সরাসরি থানায় না নিয়ে হাসপাতালে নিয়ে যায়। একসাথে এতজন মানুষকে কিভাবে হত্যা করলো সেটা পার্থিবান নিজেও বুঝতে পারছিল না। পার্থিবানের অবস্থা দেখে সাত্তিয়া পার্থিবানকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি যা করেছো সেলফ ডিফেন্সের জন্য করেছো, এখানে তোমার বিন্দুমাত্র কোনো দোষ নেই। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে একই কাজ করত। চিন্তা করো না, আমরা কোর্টে লড়াই করব। বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা করো না, আমি ওদের দিকেও খেয়াল রাখবো। হাসপাতালে পার্থিবানের চিকিৎসা হওয়ার পর পুলিশ পার্থিবানকে নিয়ে থানায় যায়। এরপর অদ্ভুত একটা লোকেশনে আমরা একটা মহিলাকে দেখতে পাই। ওই 5 জন সিরিয়াল কিলারের মধ্যে ওই মহিলার হাজবেন্ড এবং ভাই ছিল। মহিলা তার ভাই এবং স্বামীর লাশের সামনে প্রতিজ্ঞা করে বলে, যে ওদের খুন করেছে তাদেরকে শেষ না করা পর্যন্ত আমি ওদের শেষকৃত্য করব না। অন্যদিকে আদালতে পার্থিবানের বিচার কাজ শুরু হলে পার্থিবানের বিরোধী পক্ষের উকিল প্রমাণ করার চেষ্টা করে পার্থিবান পূর্ব পরিকল্পনা অনুযায়ী মার্ডার করেছে। সে হয়তো একা নয়, তার সাথে হয়তো আরও অনেকেই জড়িত আছে, কেননা একজনের পক্ষে 5 জনকে হত্যা করা সম্ভব নয়। তখন বিচারক পার্থিবানের শুটিং স্কিল টেস্ট করায়। সেখানে দেখা যায় সত্যি সত্যি পার্থিবানের শুটিং এইম অনেক ভালো। এরপর পার্থিবানের উকিল আদালতে প্রমাণ করে পার্থিবান ইচ্ছে করে ওই সিরিয়াল কিলারদের হত্যা করেনি। পার্থিবান যা করেছে সেলফ ডিফেন্সের জন্য করেছে। নিজের মেয়ে আর ক্যাফের স্টাফকে বাঁচাতে ওদেরকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না পার্থিবানের। এছাড়া উকিল আদালতে আরও বলে পার্থিবান একজন অ্যানিম্যাল রেস্কিউয়ার। কিছুদিন আগেও সে একটা হায়নাকে উদ্ধার করেছে। সবাই যখন হায়নাটিকে মেরে ফেলার চেষ্টা করছিল তখন পার্থিবান হায়নাটিকে কোনো আঘাত না করেই হায়নাটিকে উদ্ধার করে। যে মানুষ বনের পশুকে এত ভালোবাসে সে কখনোই ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে হত্যা করতে পারে না। সবকিছু বিচার বিবেচনা করে আদালত পার্থিবানকে ওই 5 সিরিয়াল খুনের দায় থেকে মুক্তি দান করে এবং বন্য প্রাণীদের উদ্ধার করার জন্য সম্মানিত করে। পার্থিবান যখন আদালত থেকে বের হয় মিডিয়া কর্মীরা চারপাশ থেকে পার্থিবানকে ঘিরে ধরে, কিন্তু পার্থিবান নিজেকে একটা ছাতা দিয়ে ফেস আড়াল করে গাড়িতে ওঠে। হয়তো কোনো একটা কারণে পার্থিবান নিজের চেহারা দুনিয়ার সামনে প্রকাশ করতে চাচ্ছিল না। তবুও সুযোগ বুঝে মিডিয়া কর্মীরা পার্থিবানের একটি ছবি তুলে নেয়। ওই ছবিটা পত্রিকায় ছাপানো হয়। অল্প সময়ের মধ্যেই পার্থিবানের ছবিসহ খবরটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এদিকে জেল থেকে ছাড়া পাওয়ার পর পার্থিবান নিজেকে গৃহবন্দী করে ফেলে। নিজেও বাসা থেকে বের হয় না এবং পরিবারের কাউকেও বাসা থেকে বের হতে দেয় না। পার্থিবানের সবসময় মনে হতে থাকে নিজের পরিবারকে কিভাবে সেফ রাখবে, সেই চিন্তা পার্থিবানকে অস্থির করে তোলে। পার্থিবান সবসময় বাড়ির চারদিকে নজর রাখতে শুরু করে। সাত্তিয়া পার্থিবানকে বোঝায় এভাবে অ্যাবনর্মালের মতো জীবনযাপন না করে যত দ্রুত সম্ভব তোমার নর্মাল জীবনে ফিরে যাওয়া উচিত। কেউ তোমাকে ফলো করছে না। এরপর প্রায় 10 দিন ঘরের মধ্যে বন্দি থাকার পর পার্থিবান পুরো পরিবারকে নিয়ে ঘরের বাইরে বের হয়। সবাইকে সাথে নিয়ে সে শহরের একটি মার্কেটে যায়। মার্কেটে যাওয়ার পর পরিবারের সদস্যরা সবাই আলাদা আলাদা হয়ে যার যার প্রয়োজনীয় জিনিস কিনতে থাকে। অন্যদিকে পুলিশের একজন কর্মকর্তা ফরেস্ট অফিসার জোসিকে জানায় সিরিয়াল কিলার গ্যাংয়ের কিছু সদস্য পার্থিবানের ওপর নজর রাখছে, তাই আপাতত পার্থিবান এবং তার পরিবারের সদস্যদের বাড়ির বাইরে যাওয়া উচিত হবে না। এই ইনফরমেশন পাওয়া মাত্র জোসি পার্থিবানকে কল করে। পার্থিবান মার্কেটে আছে শুনে জোসি বলে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরে যাও। পার্থিবান কোনো কিছু বুঝে ওঠার আগেই গুন্ডারা তার উপর অ্যাটাক করে। ওরা পার্থিবানকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু উল্টো পার্থিবানই ওদেরকে মারতে থাকে। তখন একজন ভিলেন সাত্তিয়াকে জিম্মি করে পার্থিবানকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সাত্তিয়াকে আঘাত করায় পার্থিবান অনেক রেগে যায়
এবং পাগলের মতো গুন্ডাদেরকে মারতে থাকে। মার খেয়ে গুন্ডারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার সময় ট্রাকে উঠে হুমকি দিতে থাকে যে তারা আবার আসবে। পার্থিবানকে এভাবে পাগলের মতো মারামারি করতে দেখে সাথ্যা অনেক ভয় পেয়ে যায়। সে অনেক থামানোর চেষ্টা করেছিল, কিন্তু পার্থিবান থামেনি। সে পার্থিবানকে শান্ত করার চেষ্টা করে। পার্থিবান কিছুটা শান্ত হয়, কিন্তু এভাবে পরিবারের ওপর বারবার হামলা হওয়ায় পার্থিবান অনেক ভয় পেয়ে যায়। ফলে সে চলে যায় পুলিশ স্টেশনে এবং পুলিশ স্টেশনে গিয়ে সে পরিবারের জন্য পুলিশ প্রোটেকশন চায়। কিন্তু সিনিয়র অফিসার পার্থিবানকে পুলিশ প্রোটেকশন দিতে রাজি হয় না। অফিসার বলে, তোমাকে পাহারা দেওয়া ছাড়া কি পুলিশের আর কোনো কাজ নেই? কমপ্লেন লিখে তুমি এখান থেকে চুপচাপ চলে যাও, বাকিটা আমরা দেখে নেব। পার্থিবান রেগে গিয়ে বলে, কি দেখবেন? আমাদের মৃত্যু দেখবেন আপনি? ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে জানানো হয়েছিল আমাদের উপর হামলা হতে পারে, কিন্তু আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছিলেন? আমি কিছু জানি না। আমাদের প্রোটেকশনের জন্য বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশ পাহারা দিতে হবে। অফিসার বলে, তুমি চাইলেই তোমার বাড়ির সামনে পুলিশ প্রোটেকশন দেওয়া হবে? সবকিছু কি এতই সহজ মনে করো? তোমাকে প্রোটেকশন দেওয়া হবে কিনা এর সিদ্ধান্ত আদালতে হবে। তুমি ক্ষমতা ধরো কেউ না, তুমি সরকারও না। এর মধ্যে ফরেস্ট অফিসার জোসি চলে আসে। পুলিশ অফিসার জোসিকে দেখে বলে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার বন্ধু বাড়ির সামনে 24 ঘন্টা পুলিশের পাহারা চায়, যেন বাড়ির ভেতরে নিরাপদে স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করতে পারে। এই কথা শুনে জোসি রেগে গিয়ে বলে, পুলিশ অফিসার হয়েছেন বলে কি যা ইচ্ছা তাই বলবেন? জোসি এভাবে উত্তর দেওয়ায় পুলিশ অফিসার জোসির গায়ে হাত ওঠাতে যায়। এটা দেখে পার্থিবান পুলিশ অফিসারের কলার চেপে ধরে। সে সময় পুলিশ স্টেশনের বাকি পুলিশরা এসে পরিস্থিতি কোনো রকমে সামলে নেয়। এরপর জোসি পার্থিবানকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এভাবে পুলিশ স্টেশনে এসে পুলিশ প্রোটেকশন চাচ্ছ? তোমার উপরে হামলা হয়েছে এর কোনো প্রমাণ নেই। তোমার শরীরে বিন্দুমাত্র আঘাতের চিহ্নও নেই। এভাবে প্রমাণ ছাড়া আদালত কখনোই তোমাকে পুলিশ প্রোটেকশন দেবে না। তখন পার্থিবান জোসিকে বলে, আমার পিঠে আঘাত করো। জোসি সেটাই করে। এরপর ওরা ওই আঘাতের চিহ্নকে প্রমাণ হিসেবে ইউজ করে আদালতে পুলিশ প্রোটেকশনের জন্য আবেদন করে। বিচারকও পুলিশ প্রোটেকশনের আবেদন মঞ্জুর করে। পরের দিন নেপোলিয়ন নামে একজন কনস্টেবল ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে পার্থিবানের বাড়িতে হাজির হয়। নেপোলিয়ন পার্থিবানকে কিছু ডকুমেন্ট দেখায়, যেখানে নেপোলিয়নের অতীতের বীরত্বের কথা লেখা আছে। কিন্তু নেপোলিয়নের চেহারা এবং অ্যাটিচিউড দেখে পার্থিবান এবং তার পরিবারের কেউই বিশ্বাস করতে পারে না এরকম একটা লোক কখনো কোনো বড় কাজ করে থাকতে পারে। পার্থিবান জোসিকে কল করে নেপোলিয়নের ব্যাপারে জিজ্ঞেস করে। জোসি পার্থিবানকে বলে, নেপোলিয়ন একজন সাহসী পুলিশ। একবার ড্রাগ সিন্ডিকেটের প্রায় 60 জনকে একাই অ্যারেস্ট করেছিল। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। যাই হোক, নেপোলিয়ন পার্থিবানের বাড়ির সামনে বসে পাহারা দিতে শুরু করে। যদিও সে পাহারা দেওয়ার চেয়ে বেশি ঘুমিয়েই থাকে। নেপোলিয়নের উপর ভরসা করে পার্থিবান আবার ক্যাফে শুরু করার সিদ্ধান্ত নেয়। ক্যাফে ওপেন করার পরের দিনই ক্যাফের সামনে এসে একজন অপরিচিত লোক পার্থিবানের ছবি তুলতে শুরু করে। পার্থিবান ছবি তুলতে দেখে ফেলায় লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর যে লোকটা ছবি তুলেছিল সে পার্থিবানের ছবি অন্য একটা লোককে পাঠিয়ে দেয়। সে লোক পার্থিবানের ছবি দেখেই চমকে ওঠে। সে দ্রুত বাইক চালিয়ে হ্যারোল্ড নামে একজন গুন্ডার কাছে চলে যায় এবং তাকে পার্থিবানের ছবিটা দেখায়। পার্থিবানের ছবি দেখে হ্যারোল্ডও অনেক অবাক হয়ে যায়। সে একটা বন্ধ দরজার তালা ভেঙে একটা ছবি নিয়ে আসে। ছবিটার ফ্রেমে ধুলো জমে যাওয়ায় ছবিটা আসলে কার সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। হ্যারোল্ড হাতুড়ি দিয়ে গ্লাস ভেঙে ছবিটা বের করে। ছবির মানুষটা দেখতে হুবহু পার্থিবানের মতো, কিন্তু পার্থিবানের চুলদাড়ি সাদা আর ছবির মানুষটার চুলদাড়ি কালো, কিন্তু ছবির মানুষটা তার থেকে একটু যুবক। হ্যারোল্ড ওই ছবিটার ওপর পার্থিবানের মতো চুল এঁকে দেখে দুজনের মধ্যে আর বিন্দুমাত্র কোনো তফাৎ নেই। হ্যারোল্ড তার বড় ভাই অ্যান্টনিকে ডেকে ছবিটা দেখায়। হ্যারোল্ড, অ্যান্টনি এবং তাদের সমস্ত লোকজন পার্থিবানকে অ্যান্টনির ছেলে লিও ভাবছিল, যে আরও অনেক আগেই মারা গেছে। অ্যান্টনি বলে, ও যদি সত্যিকারের লিও হয় তাহলে 200-400 লোক একসাথে গেলেও ওর কিছু করতে পারবে না, আরও লোক লাগবে। অ্যান্টনি তার বিশাল বাহিনী নিয়ে লিওর মুখোমুখি হতে চায়। অন্যদিকে আমরা পার্থিবানের কাছে দেখতে পাই হাতিয়ারের এক বিশাল ভাণ্ডার আছে। পার্থিবান তার সমস্ত হাতিয়ার বের করে সেগুলোতে ধার দেয়। এরপর সে ক্যাফেতে যায়। আর অন্যদিকে অ্যান্টনি তার বাহিনী নিয়ে রওনা হয়ে গেছে। এর মাঝে অ্যান্টনি এসে পার্থিবানের ক্যাফেতে উপস্থিত হয়। অ্যান্টনি পার্থিবানকে বলে, আমি ভালো করেই জানি তুমি লিও। কিন্তু পার্থিবান বলে, লিওকে আমি জানি না। এমনিতেই আমার লাইফে অনেক কনফিউশন চলছে, দয়া করে আপনি আমার জীবনে নতুন কোনো কনফিউশন তৈরি করবেন না। অ্যান্টনি একটা সিগারেটের প্যাকেট বের করে পার্থিবানকে বলে, এই ব্র্যান্ডটা তুমি নিশ্চয়ই চিনতে পারছো। কিন্তু পার্থিবান বলে, আমি সিগারেট খাই না, তাই সিগারেটের কোনো ব্র্যান্ড সম্পর্কে আমার কোনো ধারণা নেই। কিন্তু অ্যান্টনি জানায়, এই ব্র্যান্ডের জনক তুমি। এবার পার্থিবান বলে, দেখুন, আপনি আমাকে যে লিও ভাবছেন আমি সেই লিও নই। অ্যান্টনি পার্থিবানের কথায় পাত্তা না দিয়ে নিজের আস্তানায় আসতে বলে এবং নিজেকে লিও হিসেবে স্বীকার করে নিতে বলে। পার্থিবান অ্যান্টনির ব্যবহারে অবাক হয়ে যায়। জোসিকে এই ব্যাপারটা জানালে জোসি অ্যান্টনি সম্পর্কে খোঁজখবর নিয়ে পার্থিবান এবং সাত্যাকে জানায় যে এই অ্যান্টনি দাস একসময় সবচেয়ে বড় তামাক কোম্পানির মালিক ছিল, কিন্তু ফ্যাক্টরিতে কোনো এক কারণে আগুন লেগে যায় এবং সেই কারণে বিজনেস বন্ধ হয়ে গেছে। এই অ্যান্টনির একজন ছেলে ছিল যার নাম লিও। কিন্তু জোসি জানায়, আমি লিওর ব্যাপারে তেমন একটা ইনফরমেশন কালেক্ট করতে পারিনি,
তাই পার্থিবানকে জিজ্ঞেস করে, তুমি তো অনাথ আশ্রমে বড় হয়েছ, তোমার কি শৈশবের কোনো কথা, কোনো স্মৃতি মনে পড়ে? পার্থিবান জানায়, একটা অনাথ আশ্রমে আমি আমার জীবনের 20টি বছর কাটিয়ে দিয়েছি। এরপর যেদিন সাত্তিয়ার সাথে আমার পরিচয় হয় তার ঠিক 2 দিন পরেই আমরা বিয়ে করি। এরপর সাত্তিয়ার জবের কারণে আমি এই শহরে চলে এসেছি, আর তারপর থেকে আমরা এখানেই আছি। জোসি বলে, ওরা অনেক দূর থেকে তোমাকে খুঁজতে এসেছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। পার্থিবান জোসিকে বলে, দেখো তুমি আমাকে খুব ভালো করেই চেনো, অন্তত তুমি তো আমাকে বিশ্বাস করতে পারতে জোসি। এরপর জোসি ক্ষমা চেয়ে বলে, ঠিক আছে, ওরা যদি তোমাকে বেশি বিরক্ত করে তাহলে আমি পুলিশের কাছে কমপ্লেন করব। এই কথা বলে জোসি পার্থিবান আর সাত্তিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে অ্যান্টনি তার ভাই হ্যারল্ডকে বলে, আমি পুরোপুরি নিশ্চিত ওই লিও পুরো দুনিয়াকে ধোকা দিতে পারলেও আমার চোখে ধোকা দিতে পারবে না। এরপর অ্যান্টনি বলে, ও আমার বিজনেস বন্ধ করে দিয়েছিল, এখন ওই আমার বিজনেস আবার শুরু করবে। কিভাবে শুরু করাতে হয় তার ব্যবস্থা আমি করব, আমি সেটা ভালো করেই জানি। অ্যান্টনি তার দলের লোকজনকে বলে পার্থিবানের বাড়ির ওপর নজর রাখতে। অন্যদিকে পার্থিবান এসব কনফিউশনের কারণে অনেক চিন্তিত হয়ে পড়েছে। সাত্তিয়া পার্থিবানকে বলে, যে যাই বলুক না কেন আমি তোমাকে বিশ্বাস করি, দয়া করে এসব নিয়ে টেনশন করা বন্ধ করো। পরের দিন পার্থিবান যখন ক্যাফেতে যায় তখন খেয়াল করে একজন লোক ক্যাফেতে বসেই পার্থিবানের উপর নজর রাখছে। পার্থিবান লোকটাকে ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেয়। ওই সময় সাত্তিয়া পার্থিবানকে কল করে জানায় সে তাদের মেয়েকে নিয়ে মেডিকেল শপে এসেছে। সাত্তিয়া বাসা থেকে বের হয়েছে জেনেই পার্থিবান চিন্তিত হয়ে পড়ে। সে ওদেরকে দ্রুত বাসায় ফিরে যেতে বলে। সাত্তিয়া তার মেয়েকে নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলে একজন ভিলেন এসে তাদের উপর আক্রমণ করে। মূলত পার্থিবান যে সিরিয়াল কিলারগুলোকে হত্যা করেছিল এই গুন্ডা তাদেরই রিলেটিভ। গুন্ডা কিছু করার আগেই অ্যান্টনি এসে গুন্ডাদেরকে প্রাণে মেরে ফেলে। এসব দেখে সাত্তিয়া অনেক ভয় পেয়ে নিজের মেয়েকে আড়াল করে। অন্যদিকে অ্যান্টনি সাত্তিয়াদেরকে বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আর লিও তো আমার নিজের রক্ত। এরপর অ্যান্টনি লিও আর সাত্তিয়ার মেয়েকে দেখিয়ে তার লোকজনকে বলে, এটা আমার নাতনি। সাত্তিয়া অ্যান্টনিকে বলে, আপনি এভাবে আমাদের পিছু করলে আমি পুলিশকে জানাবো। কিন্তু অ্যান্টনি বলে, আমাকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। তুমি 20 বছর যাবৎ যাকে পার্থিবান হিসেবে জানো সে আসলে আমার ছেলে লিও। যেদিন তুমি জানতে পারবে তোমার হাজব্যান্ড লিও কতজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে সেদিন তুমি আমার সাথে দেখা করতে এসো। তোমার হাজব্যান্ডের ইতিহাস আমি তোমাকে জানাবো। অ্যান্টনির কথা শুনে সাত্তিয়া অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত বাসায় ফিরে পার্থিবানকে কল করে। সাত্তিয়া পার্থিবানকে জানায় অ্যান্টনির লোকেরা তাকে ফলো করছে। এ কথা শুনে পার্থিবান দ্রুত ক্যাফে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তাদের ছেলে সিদ্ধু ওই সময় স্কুলেই ছিল। পার্থিবান সিদ্ধুকে কল করে বলে, দ্রুত বাসায় চলে যাও, বাড়ির সামনে বল্লম আছে, সেটা নিয়ে বাড়ির ভেতরে অপেক্ষা করবে। কেউ যদি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে কোনো চিন্তাভাবনা ছাড়াই মেরে ফেলবে। সিদ্ধু পার্থিবানের কথা মতোই কাজ করে। বাড়ির ভেতরে ঢুকে বল্লম হাতে নিয়ে অ্যান্টনির গুন্ডাদের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যে পার্থিবানও বাড়িতে চলে আসে। সে পেছনের দরজা দিয়ে ঢোকে, কিন্তু সিদ্ধু ভাবে গুন্ডাদের কেউ ঢুকছে। তাই পার্থিবান দরজা খোলার সাথে সাথে সিদ্ধু বল্লম ছুড়ে মারে, কিন্তু পার্থিবান একটুর জন্য প্রাণে বেঁচে যায়। এটা দেখে সিদ্ধু অনেক ঘাবড়ে যায়। এর মাঝে সাত্তিয়া এসে পার্থিবানের উপর রাগারাগি করে বলে, এভাবে ভয়ে ভয়ে কতদিন আমরা বাঁচব? আজ ওই লোকটা অর্থাৎ অ্যান্টনি আমাদেরকে বাঁচানোর জন্য অন্য একটা লোকের গলা কেটে দিয়েছে। লোকটা কেন এসব করছে? এর কোনো জবাব কি তোমার কাছে আছে পার্থিবান? সাত্তিয়া পার্থিবানের উপর রাগ করে নিজের মেয়েকে নিয়ে নিজের রুমে চলে যায়। তখন পার্থিবান নেপোলিয়ানকে বলে, জাজের কাছে, অফিসারের কাছে হাত জোর করে তারপর পুলিশ প্রোটেকশন পেয়েছি। এত কিছু করে আপনাকে নিয়ে এসেছি শুধুমাত্র আমার পরিবারের প্রোটেকশনের জন্য। আপনি যদি ডিউটি পালন না করে এভাবে পড়ে পড়ে ঘুমান তাহলে এখানে আপনার থাকার কোনো প্রয়োজন নেই, চলে যান। আপনি আপনার জিনিসপত্র নিয়ে চলে যেতে পারেন। নেপোলিয়ান বলে, আপনি আমাকে ভুল বুঝছেন। কিন্তু পার্থিবান নেপোলিয়ানকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বারবার চলে যেতে বলে। কিন্তু নেপোলিয়ান পার্থিবানের কথায় চলে না গিয়ে অনেক সিরিয়াস হয়ে ডিউটি পালন করতে শুরু করে। অন্যদিকে সাত্তিয়া এত বেশি চিন্তিত হয়ে পড়েছিল যে ঘুমের মধ্যেও অ্যান্টনির বলা কথাগুলো স্বপ্ন দেখতে শুরু করে। সাত্তিয়া স্বপ্নে পার্থিবানকে একজন ভয়ঙ্কর কিলার রূপে দেখতে পেয়ে সাত্তিয়ার মনে সন্দেহ ঢুকে পড়ে। তাই সে পার্থিবানের অতীত সম্পর্কে ভালোভাবে খোঁজ নেয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে জোসি লিও আর পার্থিবানের কনফিউশন দূর করার জন্য লিওর একজন পুরানো বন্ধু ডিসুজাকে খুঁজে বের করে। ডিসুজা এখন জেলে আছে। জোসি ডিসুজার সঙ্গে দেখা করতে জেলে যায়। এদিকে সাত্তিয়া পার্থিবানের স্কুলের সার্টিফিকেটগুলোর ছবি তুলে নিয়ে অনাথ আশ্রমের উদ্দেশ্যে রওনা হয় যেখানে পার্থিবান বড় হয়েছে। যাওয়ার আগে সাত্তিয়া পার্থিবানকে কল করে মিথ্যা বলে যে অফিস থেকে তাকে হেড অফিসে পাঠানো হচ্ছে, তাই আজ রাতে বাড়ি ফিরতে পারবে না। কিন্তু পার্থিবান বুঝতে পারে সাত্তিয়া তাকে মিথ্যা বলছে, কিন্তু পার্থিবান সেটা সাত্তিয়াকে বুঝতে দেয় না। আগের দিন সাত্তিয়া সিদ্ধুর সাথে খারাপ ব্যবহার করেছিল বলে তাই সিদ্ধু রাগ করে রাতে বাড়ি ফেরেনি। সাত্তিয়া পার্থিবানকে বলে সিদ্ধুকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য। পার্থিবান সিদ্ধুকে খুঁজতে গিয়ে দেখে সিদ্ধু একটা রাস্তার পাশে বসে তার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। ওদের থেকে একটু দূরেই দুজন অপরিচিত লোক বসেছিল।
ওদেরকে দেখেই পার্থিবান বুঝতে পারে ওরা অ্যান্টনি দাসের লোক। পার্থিবান ওদেরকে গিয়ে ভয়ঙ্করভাবে মেরে তাড়িয়ে দেয় এবং সিদ্ধুকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে পার্থিবান বুঝতে পারে নেপোলিয়ন কড়া দৃষ্টিতে বাড়ি পাহারা দিচ্ছে। পার্থিবান নেপোলিয়নের উপর অভিমান করে বলে, এভাবে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ঘুমিয়ে পড়ুন। নেপোলিয়ন বলে, আমার রিটায়ারমেন্টের আর মাত্র 60 দিন বাকি। আমি আমার জীবন বাজি রেখে হলেও আপনার পরিবারকে সুরক্ষা দেব। এতে যদি আমি এবং আমার পরিবারও কোনো বড় বিপদে পড়ে, আমি আমার দায়িত্ব থেকে পিছুপা হব না। নেপোলিয়ন কথাগুলো বলতে বলতে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। পার্থিবান তার অভিমান ভুলে নেপোলিয়নকে জড়িয়ে ধরে। নেপোলিয়ন পার্থিবানকে একটি কুরিয়ার দেয় যেটা সাত্তিয়ার নামে কুরিয়ার হয়ে এসেছে। ওদিকে জোসি ডিসোজার সাথে দেখা করতে জেলে গেছে এবং ডিসোজার কাছে লিওর ব্যাপারে জানতে চায়। ডিসোজা তখন লিওর ইতিহাস বলতে শুরু করে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা সময় লিওর বাবা অ্যান্টনি দাসের তামাকের সাম্রাজ্য ছিল। তামাকের বিজনেসের অন্তরালে অ্যান্টনি দাস আরও অনেক ইলিগাল বিজনেস করত। অ্যান্টনি বিজনেসের কোনো কাজ শুরু করার পূর্বে পশু বলি দিত। অ্যান্টনি দাস মূলত কুসংস্কারে বিশ্বাসী ছিল। সে ভাবত কোনো কাজ শুরু করার পূর্বে পশু বলি দিলে সেই কাজে সফলতা আসবে। অ্যান্টনির এই অন্ধবিশ্বাস, অন্ধ কুসংস্কার ধীরে ধীরে বাড়তেই থাকে। প্রথমে সে পশু বলে দিলেও পরবর্তীতে আস্তে আস্তে মানুষ বলে দিতে শুরু করে। অ্যান্টনি সবচেয়ে বেশি ভরসা করত তার ছোট ভাই হ্যারল্ডকে। হ্যারল্ড পড়াশোনার জন্য লন্ডনে গিয়েছিল। পড়াশোনা শেষ করে লন্ডন থেকে ফিরে সে অ্যান্টনির বিজনেস সামলাতে শুরু করে। হ্যারল্ডের স্বপ্ন ছিল তামাক বিজনেসে দাস কোম্পানি দুনিয়ার নাম্বার 1 হবে। দাস কোম্পানির তামাকের চাহিদা বাড়ানোর জন্য হ্যারল্ড তামাকের সাথে ধুতুরা মেশাতে শুরু করে। ধুতুরা আফিমের চেয়েও বেশি কার্যকরী নেশাজাতীয় দ্রব্য। ফ্যাক্টরির কিছু কর্মী এই বিষয়টা নার্কোটিক্স ডিপার্টমেন্টে জানিয়ে দিয়েছিল। এই ঘটনার পর যাদের যাদের ওপর হ্যারল্ডের সন্দেহ হয়েছে, হ্যারল্ড তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর থেকে কেউ দাস কোম্পানির সাথে বেইমানি করার সাহস দেখায়নি। দাস কোম্পানির অবৈধ বিজনেস সামলানোর জন্য ওদের একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল। তখন অ্যান্টনি তার ছেলে লিও দাসকে সেই বিজনেস সামলানোর দায়িত্ব দেয়। একবার পুলিশ দাস কোম্পানির কিছু তামাক ভর্তি ট্রাক আটক করে। পুলিশ ট্রাক ভর্তি তামাক ফেরত দিতে চায়, কিন্তু তার পরিবর্তে লিওকে স্যারেন্ডার করতে বলে। লিও সারেন্ডার করার পরিবর্তে পুলিশকে মেরে তামাক ভর্তি ট্রাক উদ্ধার করে। যে ব্যক্তি পুলিশকে ইনফর্ম করে তামাক ভর্তি ট্রাক ধরিয়ে দিয়েছিল, লিও তাকেও হত্যা করে। লিওর সমস্ত কাজে সাহায্য করে লিওর যমজ বোন এলিসা। লিও ট্রাকগুলো পুলিশের কাছ থেকে উদ্ধার করে, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেগুলো বর্ডার পাস করা অনেক কঠিন কাজ ছিল। যে কাজ অন্যদের কাছে একেবারে অসম্ভব ছিল, সেই কাজ লিও একেবারে সহজেই করে ফেলে। অন্যদিকে দাস কোম্পানির সফলতা বাড়তে দেখে অ্যান্টনির মানুষ বলি দেওয়ার প্রবণতা আরও বাড়তে থাকে। অ্যান্টনি তার কাছের একজন মানুষকে বলি দেওয়ার জন্য নিয়ে নেয়। অ্যান্টনি বিশ্বাস করে প্রিয় মানুষের বলি দিলে তার কোম্পানি সফলতার একেবারে শীর্ষে পৌঁছে যাবে। অ্যান্টনি জ্যোতিষীকে বলে তার একজন প্রিয় মানুষ নির্ধারণ করে দিতে। জ্যোতিষী যার নাম নির্বাচন করে দেয়, তার নাম দেখার পর অ্যান্টনি চিৎকার করতে শুরু করে, কারণ প্রিয় মানুষটা ছিল অ্যান্টনির নিজের সন্তান। অ্যান্টনিকে বলা হয় লিও বা এলিসা যে কোনো একজনকে বলে দিতে। অ্যান্টনি তার মেয়ে এলিসাকে বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর হ্যারল্ড কৌশলে লিও এবং এলিসা দুজনকে ধরেই বেঁধে রাখে, কারণ লিও মুক্ত অবস্থায় থাকলে কোনোভাবেই এলিসাকে বলে দিতে দেবে না। অ্যান্টনি লিওকে বলে, সবাই চাচ্ছিল আমি তোকে বলি দেই, কেবলমাত্র আমি তোকে বলি দিতে রাজি হইনি। আমাকে বাধ্য হয়ে তোর বোনকে বলি দিতে হবে, তুই আমাকে ক্ষমা করে দিস। লিও বলে, তোমার অন্ধবিশ্বাসের কারণে আজ পর্যন্ত অনেক মানুষকে বলে দিতে হয়েছে, আর কাউকে বলে দিতে হবে না। চুপচাপ এলিসাকে ছেড়ে দাও। এলিসা কেবলমাত্র আমার যমজ বোন নয়, ও আমার কলিজা। ওর যদি কিছু হয় তাহলে আজ তোমার জীবনের শেষ দিন হবে। তুমি যেখানেই পালিয়ে যাও না কেন, আমি তোমাকে খুঁজে বের করে তোমার শরীর থেকে প্রাণটাকে আলাদা করে ফেলবো। পাশ থেকে এলিসা বলে, এই লোকটা যেহেতু আমাকে বলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, তাহলে আমি তাকে আমার নিজের বাবা বলে অস্বীকার করছি। এখানে যারা উপস্থিত আছে তারা কেউই আমার আপনজন নয়। এরপর এলিসা লিওকে বলে, তুই দয়া করে আমার জন্য একটা কাজ করিস। এই মুহূর্তে এখানে যারা যারা উপস্থিত আছে, তুই তাদের কাউকেই জীবিত ছাড়িস না। এলিসার কথা শেষ হতে না হতেই অ্যান্টনি একটা তলোয়ার হাতে নিয়ে এলিসার দিকে এগিয়ে যায়। ওই সময় লিও তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করে এবং সফলও হয়। সে হাতের বাঁধন খুলে সবাইকে মারতে শুরু করে। এটা দেখে অ্যান্টনি হ্যারল্ডকে বলে এলিসা এবং লিও দুজনকেই মেরে ফেলতে। এখানে হ্যারল্ড এবং তার লোকজনের সাথে লিও এবং এলিসার অনেক মারামারি হয়। এক পর্যায়ে হ্যারল্ড এলিসাকে ধরে ফেলে এবং হত্যা করার কথা বললে লিও বলে, যে ব্যবসার জন্য তুমি তোমার নিজের সন্তানকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, সেই ব্যবসায় আমি রাখবো না। এ কথা বলে লিও তামাকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়। অ্যান্টনি এবং হ্যারল্ডের তামাকের সাম্রাজ্য দাউ দাউ করে আগুনে জ্বলতে থাকে। এটা দেখে হ্যারল্ড এলিসার গলায় ছুরি চালিয়ে দিয়ে এলিসাকে হত্যা করে। এরপর অ্যান্টনি বাইরে এসে লিওকে গুলি করে এবং সেখানেই লিওর মৃত্যু হয়। ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়।
এবং সিকোয়েন্স চলে আসে ডিসুজার কাছে। জোসি ডিসুজাকে পার্থিবানের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এটা লিওর ছবি কিনা, কিন্তু ডিসুজা বলে এটা যদি লিও হতো তাহলে আমি চোখ দেখেই চিনতে পারতাম, এটা মোটেই লিও না। অন্যদিকে সাত্তিয়া অনাথাশ্রমে গিয়ে সেখানকার কেয়ারটেকারের কাছে পার্থিবানের ছোটবেলার ছবি এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে চেক করে। সমস্ত ডকুমেন্ট চেক করার পর সাত্তিয়া নিশ্চিত হয় যে পার্থিবান এবং লিও সম্পূর্ণ আলাদা দুজন ব্যক্তি। সাত্তিয়া বাসায় ফিরে আসার আগে পার্থিবান সাত্তিয়ার ওই পার্সেলটা চেক করে দেখে সাত্তিয়া পার্থিবানের হ্যান্ডরাইটিং চেক করতে দিয়েছিল। এটা দেখে পার্থিবান অনেক বেশি ভেঙে পড়ে। সাত্তিয়া বাসায় ফিরে আসলে পার্থিবান কাঁদতে কাঁদতে বলে পুরো দুনিয়া আমার ব্যাপারে কিভাবে তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু তুমি আমাকে কিভাবে সন্দেহ করলে? অন্য একজনের চেহারা আমার সাথে মিলে গেছে, সেখানে আমার দোষ কোথায়? সাত্তিয়া বলে আমি তোমাকে সন্দেহ করিনি পার্থিবান, আমি এসব করেছি যেন কেউ তোমাকে সন্দেহ করলে আমি নিশ্চিতভাবে জবাব দিতে পারি যে তুমি আমার পার্থিবান, তুমি লিও না। ওই সময় পার্থিবানের ফোনে অ্যান্টনির কল আসে। অ্যান্টনি জানায় সে সিদ্ধুকে কিডন্যাপ করে নিয়ে গেছে। অ্যান্টনি বলে আজকের এই দিনে আমি তোর বোনকে মেরে ফেলেছি, একই দিনে আমি তোর ছেলেকেও কিডন্যাপ করেছি, বুঝে নে তোর ছেলের সাথে আজকে কি হতে চলেছে। পার্থিবান অ্যান্টনিকে বলে কতবার তোকে বলবো আমার কোনো বোন নেই, তুই আমার ছেলেকে ছেড়ে দে, আমি লিও না। কিন্তু অ্যান্টনিও নাছরবান্দা, সে পার্থিবানের ছেলেকে নিয়ে চলে যায়। পার্থিবান তার স্ত্রী আর মেয়েকে বাসায় রেখে সিদ্ধুকে উদ্ধার করতে অ্যান্টনির পিছনে যেতে থাকে। নেপোলিয়নও পার্থিবানের সাথে সাথে যায়। অ্যান্টনি তার বিশাল বাহিনী সাথে নিয়ে এসেছিল। নেপোলিয়ন আর পার্থিবান গুলি করে এক এক করে অ্যান্টনির গুন্ডাদের গাড়ি উড়িয়ে দিতে থাকে। এখানে অ্যান্টনির গুন্ডাদের সাথে পার্থিবানের লড়াই হয় এবং সব গুন্ডাদেরকে মারার পরে একসময় অ্যান্টনি আর পার্থিবান সামনাসামনি লড়াই করে। পার্থিবান বারবার জানতে চায় সিদ্ধু কোথায়, কিন্তু অ্যান্টনি বলে আগে তুই স্বীকার করে নে যে তুই আমার ছেলে, তাহলে আমি তোকে বলবো তোর ছেলে কোথায় আছে। পার্থিবান তখন চিৎকার করে বলে আর কতবার তোকে বলবো আমি তোর ছেলে লিও নই। পার্থিবান প্রচণ্ড রেগে গিয়ে অ্যান্টনির বুকে একটা সজোরে ঘুষি মারে। এতে অ্যান্টনি অনেক বেশি আহত হয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অ্যান্টনি পার্থিবানকে কাছে ডেকে বলে তুই কে বল। এর পরের দৃশ্যে দেখা যায় একজন বিশ্বস্ত লোক সিদ্ধুকে নিয়ে হ্যারল্ডের কাছে যাচ্ছে, আর এই ফোন কলেই হ্যারল্ডকে জানিয়ে দেয় পার্থিবান অ্যান্টনিকে মেরে ফেলেছে। এদিকে পার্থিবান সিদ্ধুর জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে। জোসি পার্থিবানকে সান্ত্বনা দিয়ে বলে পুলিশ যেভাবেই হোক সিদ্ধুকে খুঁজে বের করবে, কিন্তু তোমার বাইরে থাকা একদম নিরাপদ নয়, তুমি বাড়িতে ফিরে যাও। ঠিক ওই সময় পার্থিবানের ফোনে হ্যারল্ডের কল আসে। হ্যারল্ড পার্থিবানকে বলে তুই যেমন তোর ছেলেকে চাস তেমনি আমি আমার ভাইকে চাই, তুই আমার ভাইয়ের ডেড বডি নিয়ে আয়, আমি তোর ছেলেকে ছেড়ে দেব। পার্থিবান অ্যান্টনির ডেড বডি নিয়ে হ্যারল্ডের দেয়া অ্যাড্রেসের উদ্দেশ্যে যেতে থাকে। পার্থিবান অ্যান্টনির ডেড বডি নিয়ে পৌঁছালে হ্যারল্ড অ্যান্টনির শেষকৃত্য সম্পন্ন করে। এরপর হ্যারল্ডের লোকেরা পার্থিবানকে নিয়ে হ্যারল্ডের আস্তানায় চলে যায়। পার্থিবান হ্যারল্ডের কাছে রিকোয়েস্ট করে বলে আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমি আপনার ভাইয়ের ডেড বডি আপনার লোকেদের হাতে তুলে দিয়েছি, এবার আমার ছেলেকে ফিরিয়ে দিন। পার্থিবান তার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে জীবনের সকল লিগ্যাল ডকুমেন্ট হ্যারল্ডকে দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে সে লিও নয়, সে পার্থিবান। তখন হ্যারল্ড পার্থিবানকে লিও আর অ্যালিসার ছোটবেলার সকল ছবি দেখায়। তখন পার্থিবান বলে আসলেই আপনাদের কোনো দোষ নেই, এই লিও নামের লোকটা দেখতে ঠিক আমার মতো। ওই সময় একটা ঈগল পার্থিবানের সামনে এসে খুব কাছে থেকে পার্থিবানকে দেখতে শুরু করে। হ্যারল্ড বলে সার্টিফিকেটগুলো ভুল হতে পারে, কিন্তু ঈগলের চোখ ভুল করবে না। এত বছর পর এত ভালোবাসার চোখ নিয়ে এই ঈগল কাউকে দেখছে, মূলত এই ঈগলটা লিওর ছিল। পার্থিবান কোনোভাবেই নিজেকে লিও স্বীকার না করায় হ্যারল্ড পার্থিবানকে বলে আমি জানি তুই তোর ফ্যামিলিকে বাঁচানোর জন্য এসব করছিস, কিন্তু এখানে এসে নিজের মেয়ে আর স্ত্রীর জীবন ঝুঁকিতে ফেলেছিস। হ্যারল্ড জানায় তার লোকজন পার্থিবানের বাড়ির সামনে অপেক্ষা করছে। সে জানায় আমি ইশারা করার সাথে সাথে আমার লোকজন তোর বাড়িতে ঢুকে তোর স্ত্রী আর কন্যাকে শেষ করে দেবে। পার্থিবান অনুরোধ করে এমনটা না করতে, কিন্তু হ্যারল্ড শোনে না। সে তার লোকজনকে বাড়ির ভেতর ঢুকতে বলে, কিন্তু বাড়ির সামনে যাওয়ার সাথে সাথে হ্যারল্ডের লোকেরা চিৎকার করতে শুরু করে, কারণ জোসি আর নেপোলিয়ন বাড়িতে অসংখ্য ফাঁদ পেতে রেখেছে। তাই কেউ যখন বাড়ির ভেতরে প্রবেশ করতে যায় তখনই কোনো না কোনো ফাঁদে আটকা পড়ে। শেষ পর্যন্ত একজন গুন্ডা সব ফাঁদ এড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে ফেলে। সে সাত্তিয়া এবং তার মেয়েকে হত্যা করার জন্য তাদের সামনে এগিয়ে যায়, আর তখনই হ্যারল্ড তাকে কল করে। হ্যারল্ড ফোনের স্পিকার দিয়ে পার্থিবানকে বলে স্বীকার কর তুই লিও, না হলে তোর স্ত্রী আর মেয়ে মারা যাবে। ওই সময় পার্থিবান অদ্ভুত এক আওয়াজ করে, সাথে সাথে হায়না ওই রুমের মধ্যে চলে আসে। কিছুদিন আগে যে হায়নাটাকে পার্থিবান উদ্ধার করেছিল, পার্থিবান হায়নাটিকে পোষ মানিয়েছিল, তাই ইশারা করতেই সে এসে ওই গুন্ডাটাকে মেরে ফেলে। এরপর পার্থিবান খুব নরম ভঙ্গিতে হ্যারল্ডকে বলে আমি আগেই বলেছিলাম আপনার লোকদেরকে বাড়ির ভেতরে পাঠাবেন না, দেখলেন তো কি হলো, সবাই মারা গেল। কথা শোনা মাত্রই হ্যারল্ড পার্থিবানকে একটা লাথি মেরে ওপর থেকে নিচে ফেলে দেয়।
এরপর পার্থিবানের গায়ে আগুন জ্বালিয়ে দেয়। পার্থিবান শার্ট খুলে নিজেকে আগুন থেকে বাঁচায়। তখন হ্যারল্ডের লোকেরা পার্থিবানের উপর অ্যাটাক করে, কিন্তু কেউই পার্থিবানের কাছে টিকতে পারে না। সবাইকে এক এক করে মারতে থাকে। এক পর্যায়ে হ্যারল্ডের সাথে পার্থিবানের ফেস টু ফেস ফাইট হয়। একসময় পার্থিবান একটা পিস্তল নিয়ে হ্যারল্ডের দিকে পয়েন্ট করে। নিজেকে বাঁচানোর জন্য হ্যারল্ড বলে, ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তুই লিও না, তুই পার্থিবান। কিন্তু পার্থিবান পয়েন্ট থেকে পিস্তল নামায় না। তখন হ্যারল্ড বলে, মারলে মার, না হলে ছেড়ে দে। তখন পার্থিবান হেসে বলে, আমিই লিও, আমার তো সেদিনই তোকে মেরে ফেলা উচিত ছিল। একথা বলেই সে হ্যারল্ডের মাথায় শুট করে। সেখানেই হ্যারল্ড মারা যায়। পেছন থেকে পার্থিবানের ছেলে সিদ্ধু এসব দেখে ফেলে। তখন পার্থিবান বলে, আমি অতীতে অনেক ভুল করেছি। সেই ভুলগুলো সংশোধন করার একমাত্র উপায় হচ্ছে আমার পরিবার। আমার এই পরিবারকে বাঁচাতে আমি সবকিছু করতে পারবো। লিও নামের প্রাণী তো দুনিয়ার নজরে মরে গেছে। এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই অ্যান্টনির মৃত্যুর সময় পার্থিবান অ্যান্টনির কানে কানে বলেছিল, আমি লিও। পার্থিবান লিওর সমস্ত প্রমাণ মুছে ফেলার জন্য হ্যারল্ডের সাম্রাজ্য জ্বালিয়ে দেয়। এরপর সিদ্ধুকে বলে, ওয়াদা কর তোর মাকে কখনোই এই সত্যিটা বলবি না। কিন্তু এর বিপরীতে সিদ্ধুও শর্ত দেয় যে সে যে ধূমপান করে এটাও যেন তার মাকে না জানায়। পার্থিবান সিদ্ধুর শর্ত মেনে নেয় এবং এরপরে ওরা দুজন বাসায় যায়। তখন পার্থিবানের ফোনে একটা কল আসে। অপর প্রান্ত থেকে বলে, আমি জানি তুমি লিও। শুধুমাত্র একটা ফ্যাক্টরি ধ্বংস করে ইন্ডিয়াকে মাদক মুক্ত করা সম্ভব নয়। পুরো ইন্ডিয়াতে অসংখ্য তামাকের ফ্যাক্টরি আছে, সবগুলোকে ধ্বংস করতে হবে। পার্থিবান অর্থাৎ লিও বুঝতে পারে তার কাজ এখনও বাকি আছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের লিও মুভির এক্সপ্লেনেশন। কেমন লাগলো আমাদের এক্সপ্লেনেশন এবং কেমন লাগলো লিও মুভির গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।